ফুটবল বিশ্বকাপের আসরে আমেরিকার দাদাগিরি আমাদের আজকের আলোচনার বিষয়। বিশ্বকাপের শুরু থেকেই নানা বিষয় নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। আমরা দেখতে পাচ্ছি সোমালিয়ান রেফারিকে ভিসা দেওয়া হয়নি, ইরানের খেলোয়াড় থেকে কর্মকর্তা তারা নানাভাবে হেনস্থার শিকার হয়েছেন। আমেরিকা ইরান যুদ্ধের আঁচ যে এই বিশ্বকাপ ফুটবলের উপর রয়েছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর সবশেষে ডোনাল্ড ট্রাম্পের একটি ফোন কলেই সিদ্ধান্ত বদল করলো ফিফা, জানিয়ে বিতর্ক রয়েছে এবং বিষয়টি প্রকাশ্যে স্বীকারও করছেন ট্রাম্প। যদিও শেষমেশ বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আমেরিকা। শুরু থেকে আমেরিকার যে দাদাগিরি চলছে তাকে বিশ্ব ফুটবলের যে উদ্দেশ্য, যে সবার মধ্যে একটা মেলবন্ধন, ফুটবল প্রেমীদের মধ্যে একটা মেলবন্ধন, তার সঙ্গে কি খাপ খাচ্ছে? খেলার মাঠকে কেন কূটনীতির আখড়া বানিয়ে ফেলছেন ট্রাম্প? এই নিয়েই আমরা আজ কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট গৌতম ভট্টাচার্য। গৌতম দা, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। কি বলবেন, যেভাবে শুরু থেকে 2026 ফিফা বিশ্বকাপ যেভাবে বিতর্কের কেন্দ্রে রয়েছে, নানা কারণে বিতর্ক, আপনার কি মতামত প্রাথমিক? হ্যাঁ, আপনি ভূমিকাতে যেটা বললেন, প্রথমে আপনাদের থ্যাংক ইউ জানাই ফোর্থ পিলার উই দ্য পিপলকে আমাকে ডাকার জন্য। এই সাবজেক্টে নিয়ে কথা বলার জন্য তো সত্যি মুখিয়েই আছি, কারণ এটা শুরু তো যেটা আপনি ভূমিকাতে বললেন, এটা শুরু তো এইখানে হয়নি। শুরুটা হয়েছিল ইরানের সঙ্গে যে চরম অবপত্যাটা হয় ভিসা দেওয়া নিয়ে। এবং ইরানকে আপনার মাথায় রাখতে হবে, ইরান কিন্তু প্রথমে চেয়েছিল যে ওদের 3টে ম্যাচ মেক্সিকোর মাটিতে খেলতে, তাহলে ওদের ইমিগ্রেশন ফেসিলিটিস একটু সুবিধা হতো। সেটা করা হয়নি। ইরান বারবার বলেছে এবং শেষ অবধি যখন দেশ ছেড়েছে এটাও বলে গেছে যে আমরা আমাদের সমস্যার কথা যখন বলছি তখন কিন্তু বাকি 47টা কান্ট্রি থেকে আমরা কোনো রকম সাপোর্ট পাইনি। সেটা একটা চ্যাপ্টার, সেটার রিপলস আমরা এখনো ফিল করছি। তারপরে যেটা চরম অ্যামেচারিশ যে কাজটা হলো, এবং যেটা নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে আমেরিকান মেইন স্ট্রিম মিডিয়াতেও প্রথম এটা বোঝা যায়নি যে ফিফা কেন এটাকে এই যে বোলাগুন, আপনার ইউএস যে মেইন স্ট্রাইকার ও রেড কার্ডের ডিসিশনটাকে কেন সাসপেন্ডেড রাখলো। মাইন্ড ইউ, আমরা যে ওভারটার্ন বলছি, ওভারটার্নটা হচ্ছে ব্যান, এখানে সাসপেন্ডেড রাখলো, তার মানে হচ্ছে যে সে পরের ম্যাচটা খেলতে পারে। এইটা নিয়ে কিন্তু ইউরোপিয়ান ফুটবল মহলের সঙ্গে ফিফার একটা ঠান্ডা লড়াই শুরু হয়েছে। কালকে ইউএফআর প্রেসিডেন্ট পরিষ্কার বলেছেন যে এটা ক্রসিং দ্য রেড লাইন। আজকে আবার ফিফা সেটার উত্তর দিয়েছে। তো ফিফা ডেফিনেটলি এটাতে ফিফারও খানিকটা মানে মানে এটা এক হাতে তালি নেওয়ার মতো ব্যাপার হয়েছে। ট্রাম্পের দাদাগিরি তো বটেই, এবং ট্রাম্প সাপোর্ট পেয়েছে ফিফার থেকে, সেই কারণে। ফুটবল, বিশ্ব ফুটবলের যে উদ্দেশ্য, গৌতম দা, যে কথা শুরুতেও বললাম এবং সকলেই জানেন, যে ফুটবল প্রেমীদের মধ্যে যে মেলবন্ধনের কথা বলা হয়, ফুটবলের যারা ফুটবল নিয়ে থাকেন তাদের মধ্যে একটা মেলবন্ধন, সেটা তো পুরোপুরি এখানে মানা হলো না। নানা ক্ষেত্রে, ভিসার ক্ষেত্রে যে কড়াকড়ি দেখা গেল, সাধারণ মানুষও যারা ফুটবল দেখতে চান, বিশ্ব ফুটবলের আসরে হয়তো হাজির হন, অনেক ক্ষেত্রে তারাও সেই কড়াকড়ি এবং যে তার মূল্য, টিকিটের যে মূল্য, সেটাও আকাশ ছোঁয়া। পুরোটাই কি একটা বাণিজ্যিক ব্যাপার হয়ে দাঁড়ালো। এবং এই যে একটা যুদ্ধক্ষেত্রের আঁচ এখানে ইরান আর আমেরিকার সম্পর্কের মধ্যে ফুটবল মাঠেও যেন দেখা গেল। ফুটবলের কতটা উপকার হলো, কতটা উপকার হচ্ছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটাকে ইংরেজিতে সেভিং গ্রেস বলি, সেই সেভিং গ্রেস হচ্ছে যে কোয়ালিটির ফুটবল আমরা এতে দেখেছি বা আফ্রিকান দেশগুলোর যে লড়াই দেখেছি, সেটা কিন্তু ফোকাসটাকে কিছুটা এই কন্ট্রোভার্সি থেকে ঘুরিয়ে দিন। প্রথম থেকে যদি আপনি দেখেন, আপনার মনে হবে যে এটা ভাবার সময় এসছে যে আমেরিকাকে বিশ্বকাপটা দেওয়াটা কি উচিত হয়েছিল। এটা সত্যিই ভাবার সময় এসছে, কারণ আমরা এক্সপেক্ট করছিলাম, আমরা হয়তো ভাবিনি যে এত দূর জিনিসটা যাবে। দেখুন, ফুটবল অ্যান্ড পলিটিক্স কিন্তু হ্যান্ড ইন হ্যান্ড চলে। মানে আমরা দেখেছি 1978-এ তখন আর্জেন্টিনার যিনি ডিক্টেটর ছিলেন তিনি কিভাবে ফুটবলটাকে ইউজ করেছিলেন যখন মারিও কেম্পেসের টিম জেতে। কিন্তু এখানে তো আমেরিকার ওয়ার্ল্ড কাপ জেতার সম্ভাবনা সেই অর্থে কিছু ছিল না। তো একজন প্লেয়ারকে নিয়ে যে জেদাজেদিটা হয়েছে সেটা একটা হাস্যকর পর্যায়ে পৌঁছেছে। এবং আপনাকে বলি যে গতকাল যখন বেলজিয়াম, মানে গতকাল না, আজ ভোর রাত্রিরে বেলজিয়াম যখন বেলজিয়াম ম্যাচটা জিতে কিন্তু বলেছে, মানে বেশ পরিহাসের চলে, যে নাও ওভারটার্ন দিস ডিসিশন। তার মানে বক্তব্য হচ্ছে যে তোমরা তো রেড কার্ডটা ওভারটার্ন করলে, খেলা তো হলো মাঠে,
ক্ষমতা থাকে তো এটাকে ওভারটার্ন করো। তো এটা সত্যি ফুটবলের গায়ে একটা কি বলবো, একটা কলঙ্কের অধ্যায়। কারণ ফিফাকে আপনি দেখবেন যে যতই করাপশন চার্জ থাকুক, ইউরোপিয়ান লবি, সাউথ আমেরিকান লবি বা বড় টিমগুলোর প্রতি একটা পক্ষপাতিত্ব, সেটা খেলাটাকে সেল করার জন্য, সেটা আপনি তাও হয়তো মন্দের ভালো বলতে পারেন, কিন্তু তাও ফুটবলের স্পোর্টস গভর্নেন্সে ফিফাটাকে আমরা একটা বেঞ্চমার্ক হিসেবে ধরতাম। এখানে যেটা হলো এরপরে কিন্তু সত্যি কথা বলতে কি, মানে ফিফার ডিসগ্রেসফুল, এক কথা ডিসগ্রেসফুল। এবং যে আয়োজক 3টি দেশের কথা বলা হচ্ছে, 3টি দেশ আয়োজন করলেও দেখা যাচ্ছে সিংহভাগ খেলা আমেরিকাতে, এবং কোয়ার্টার ফাইনাল থেকে যত গুরুত্বপূর্ণ ম্যাচ সমস্ত আমেরিকাতে। কিন্তু পরিষ্কার যে আমেরিকারই দাদাগিরি, আমেরিকারই সমস্ত কিছু চলছে। এর থেকে কি বার্তা পাওয়া যাচ্ছে? এবং সত্যি সত্যি ফিফার যে ভাবমূর্তি অনেক বিতর্ক ফিফা নিয়ে আছে শুরু থেকে, সে ঠিকই, কিন্তু তাহলেও এই যে বিষয়গুলো হলো, এটা তো আরো তলানিতে চলে গেল। এবং সত্যি সত্যি এগুলো কিভাবে মেটানো যাবে সে প্রশ্ন তো থাকছে। একদমই তাই। দেখুন, কথাটা হচ্ছে যে ফিফা সবসময় মানে যে কোনো বড় এইরকম ওয়ার্ল্ড স্পোর্টস গভর্নিং বডি, আমব্রেলা বডি, এরা পলিটিক্সের বাইরে কেউ নয়। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতেও আপনি পলিটিক্সের অনেক গন্ধ পাবেন, অনেক ডিসিশন হয়েছে যেগুলো নিয়ে পরে প্রচুর চর্চা হয়েছে। কিন্তু এখানে এই প্যান্ডোরাস বক্সটা প্রথম খোলেন জ্ঞানী ইনফ্যান্টিনো নিজে। আপনার যদি মনে থাকে, গত বছর যখন ফিফা ওয়ার্ল্ড কাপের ড্র সেরিমনি হচ্ছে, আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে মানে পৃথিবীর সব থেকে যে যুদ্ধবাজ প্রেসিডেন্ট, তাকে ফিফা একটা তাদের ইনঅগারাল ওয়ার্ল্ড পিস প্রাইজ দিল। কেন দিল? কমপ্লিটলি আউট অফ কনটেক্সট। আপনার তো একটা ফিফার সঙ্গে যখন ফিফা একটা ওয়ার্ল্ড কাপ দেয় 8 বছর আগের থেকে একটা এগ্রিমেন্ট, একটা এমওইউ সই, সেই মতোই আমেরিকা কাজ করেছে। সুতরাং আমেরিকার প্রেসিডেন্টকে যেটা আমরা মানে আগে সেই আমাদের মামাসিরা বলতেন তিলা মাথায় তেল দেওয়া, সেইটার তো কোনো প্রয়োজন ছিল না। কিন্তু সেটা করা সত্ত্বেও ফিফা যে ফেভারগুলো হয়তো এক্সপেক্ট করছিল আমেরিকার থেকে, আমেরিকা কিন্তু সেই জায়গাগুলো একদম কোনো দিকে না তারা করেছে কম্প্রোমাইজ, না করেছে কোনো রকম সৌজন্যবোধ দেখিয়ে, না করেছে সেগুলোকে একটু ঢিলে এবং অমানবিক। এক কথা অমানবিক। আপনি ইরান এর কথা দিয়ে আপনি শুরু করলেন, একটা 90 মিনিটসের যেটা ইনজুরি টাইম নিয়ে প্রায় নিয়ারলি 2 ঘন্টার খেলা, 100-105 মিনিট, সেই ধরনের একটা ফুটবল ম্যাচের পরে আমরা যে কোনো শ্রেণীর ফুটবলে দেখি যে ফুটবলারদের রিকভারি একটা খুব বড় জিনিস। হয়তো কারোর চোট আঘাত লেগেছে, সেখানটাতে তাদের আইস প্যাক দেওয়া, মেডিকেল অ্যাটেনশন দেওয়া, সেটা একটা বড় দিক। এবং তারপরে রিকভারিটার একটা বড় রোল আছে পর্যাপ্ত ঘুম, রেস্ট, হোয়াট এভার ইট ইজ। এখানে যে ভিসাটা যে কন্ডিশনে দেওয়া হয়েছিল যে তোমরা 24 ঘন্টার মধ্যে আগে ঢুকবে এবং 24 ঘন্টার মধ্যে বেরোবে, তো কোনো দিন ওদের সেম রাত্রিরে বেরিয়ে গিয়ে আবার মেক্সিকো টিজুয়ানা বলে যে জায়গাটা, সেখানে ফেরত যেতে হয়েছে। তো সব মিলিয়ে আপনি যদি দেখেন, মানে ভাবমূর্তি তো আমেরিকার উজ্জ্বলই হয়নি। দে হ্যাভ বিন ভেরি ব্যাড হোস্ট। তার সঙ্গে আমরা আমাদের পরিচিত সহকর্মী বা যারা বন্ধু বান্ধব যারা আমেরিকাতে গেছে, তারা বলছে যে যে দেশই হোস্ট করুক, তারা কিছু সেখানে সাংবাদিকরা কিছু ছাড় পায়, কারণ এটা গ্লোবাল মিডিয়া আসে হয়। মানে এটা হয়তো করতে হবে, কোথাও লেখা নেই, কিন্তু সব দেশই করে। এটা রাশিয়াও করেছে, কাতার করেছে, কারণ কাতারের অনেক রকম, কাতারেরও কিছু নেগেটিভ পাবলিসিটি, সেটাকে কাতারেরও একটা মেকওভারের দরকার ছিল। কিন্তু রাশিয়াও ধরুন সাংবাদিকদের যাতায়াতের জন্য মেট্রোতে ফ্রি যাতায়াতের ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি, সৌজন্য, এই জিনিসগুলো কিন্তু দেখিয়েছে। আমেরিকা কিন্তু পুরোপুরি ফলো করি মাকোতন প্রিন্সিপালে চলেছে, আমি যা ওদের থেকে ফিডব্যাক পেয়েছি। যেটা হয়েছে যে নিজেদের টিম মোটামুটি ভালো ফুটবল খেলেছে এবং খেলাটা একটা অন্য মানের হচ্ছে। ফোকাসটা মেসির দিকে, ফোকাসটা হ্যাল্যান্ডের দিকে বলে হয়তো এগুলো আলোচনা হচ্ছে না, কিন্তু এই যে রেড কার্ডের ডিসিশনটাকে ওভারটার্ন করা নিয়ে কিন্তু যথেষ্ট বলা হয়েছে এবং সেটা কিন্তু শেষ হয়। ইউএফা কিন্তু যথেষ্ট মুখর হয়েই এটা বলেছে যে ফিফাকে, মানে তারা তো তাদের গভর্নিং বডি,
বলেছে এবং এটা কিন্তু মানে লড়াইটা কিন্তু সামনে এসে গেছে।